ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকের সকালটা আমরা শুরু করলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল, আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, রোজকার মতো তোমাদের জন্য আজকেও আমি সাত সকালে হাজির হয়ে গেছি। আজকের গল্প দুটো পার্টে, একটা হলো বাবার আর একটা হলো মায়ের। তো দেখো, এই গল্পগুলোই আমাকে যেন বেশি টানে। তো সেই জন্য আমার ভালো লাগে সেটা বলবো না, আমার মনে হয় যে এই কষ্টগুলো, এই গল্পগুলো দেখে খুব কষ্ট লাগে, তাই তোমাদের কাছে শেয়ার করতে আসি। তো এরকম তো হচ্ছে সর্বত্রই। তো তাই কষ্ট পেয়েও তো আমরা কিছু করতে পারছি না, তাই আমরা সবাইকার সাথে শেয়ার করে নিতে চাই। তো যাই হোক, আজকের গল্প দুটো দেখো, ভালো লাগবে। সব সময় মা আর বাবা অবহেলিত হচ্ছে ফ্যামিলির মধ্যে। তো কেন জানি না, কিসের জন্য জানি না। তো তোমরাও দেখো, তোমাদেরও নিশ্চয়ই গল্পগুলো শুনতে পারবে, ভালো লাগবে। আমাদের সংসারে সবচেয়ে অবহেলিত মানুষটার নাম হলো মা। মা নিজ হাতে সংসার সাজায়, তারপর দিন শেষে সে সংসারে সবচেয়ে অবহেলিত মানুষ হয়ে দাঁড়ায়। এক মা তার ছেলের কাছে গিয়ে বলল, বাবা, তোর ফোনটা একটু দিবি? তোর মাসির সাথে 2 মিনিট কথা বলতাম, অনেক দিন কথা হয় না। ছেলে তখন বিরক্ত হয়ে বলল, আমার ফোনে টাকা নেই। মা চলে গেল। কিছুক্ষণ পর ছেলের নাম্বারে একটা মিসড কল আসলো। ছেলে তখন সাথে সাথে কল ব্যাক করলো, আর 2 ঘন্টা কথা বলার পর ফোন রাখলো। মেয়ের কাছে গিয়ে মা বলল, মা, তোর ফোনটা একটু দিবি? 2 মিনিট তোর মাসির সাথে কথা বলতাম। মেয়ে বলল, ফোনে এখন কাজ করছি, ফোন দিতে পারবো না। মা চলে গেল, আর মেয়ে ফোনে মুভি দেখতে লাগলো। পরের দিন ছেলে যখন কলেজে যাবে, তখন মায়ের হাতে এক গাদা কাপড় দিয়ে বলল, মা, একটু ধুয়ে দিও তো। মা যখন কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে যাবে, তখন মেয়ে ডেকে বলল, মা, আজ আমার কলেজের কয়েকটা বান্ধবী আসবে, তুমি পোলাও, মাংস, মাছ ভাজা, ডিম আর ডাল করে রেখো তো। মা ছেলের কাপড় ধুয়ে দিল। মেয়ে যা যা বলেছিল সব রান্না করে অপেক্ষা করতে লাগলো সন্তান ফিরে আসার। রাতে মা অনেক আশা নিয়ে সন্তানের পাশে বসেছিল গল্প করার জন্য, কিন্তু সন্তানরা তখন 6 ইঞ্চি ডিসপ্লের জাদুর বাক্স নিয়ে ব্যস্ত ছিল। দীর্ঘশ্বাস ফেলে মা তখন চলে যায়। এই দীর্ঘশ্বাসে কতটা কষ্ট আর একাকিত্ব লুকিয়েছিল সেটা সন্তানটা বুঝতেই পারে না। মায়েদের সহ্য করার ক্ষমতা প্রচুর হয়। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ছেলেটা বারান্দায় সিগারেট খাচ্ছিল। মা ছেলেকে সিগারেট খাওয়া অবস্থায় দেখে বলল, বাবা, তুই সিগারেট খাচ্ছিস কেন? ছেলে রেগে গিয়ে বলল, আমার ইচ্ছা, আমি সিগারেট খাচ্ছি, তাতে তোমার কি? আমি এখন ছোট না যে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে। ছেলের এমন খারাপ ব্যবহারটা মা নীরবে সহ্য করে চুপচাপ চলে গেল। রেজাল্ট খারাপ হয়েছে দেখে না খেয়ে মেয়ে যখন শুয়ে রইল, তখন মা গিয়ে বলল, মা, কিছু খেয়ে ঘুমা। মেয়ে রেগে বলল, আমার গলা দিয়ে ভাত নামবে না। রেজাল্ট খারাপ হলে কতটা কষ্ট লাগে সেটা তুমি বুঝবে না। তুমি তো মূর্খ মহিলা, পড়াশোনাই করনি। মা মেয়ের এই কথাগুলো চুপচাপ সহ্য করে চলে গেল। বুকের ব্যথাটা বাড়ার কারণে মা একদিন ছেলেকে ডেকে বলল, বাবা, বুকের ব্যথাটা আজকাল খুব বেড়েছে, আমায় একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? ছেলে বলল, আমি বন্ধুর জন্মদিনে যাচ্ছি, এখন তোমায় নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবো না। ছেলে চলে গেলে মেয়েকে ডেকে বলল, তুই আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? মেয়ে বলল,
আমি বান্ধবীর গায়ে হলুদে যাব, এখন তোমায় নিয়ে কোথাও যেতে পারবো না। একদিন মা মারা যায়। ছেলেটা এখন কাপড় ধোয়ার সময় চিন্তা করে, মাকে এতদিন কতই না কষ্ট দিয়েছি। ছেলেটা এখন সিগারেট খেলে কেউ বাধা দেয় না, দরজার পাশে দাঁড়িয়ে কেউ বলে না, বাবা তোর ফোনটা একটু দিবি, 2 মিনিট কথা বলতাম। মেয়েটা এখন নিজেও মা হয়েছে। মা হওয়ার পর বুঝতে পেরেছে মায়েরা সংসারে কতটা অবহেলিত হয়। তখন সে রাতের পর রাত না খেয়েও ঘুমালে কেউ এসে বলে না, মা রাতে খেয়ে ঘুমা। ওপরের ঘটনাগুলো প্রতিটা সংসারে ঘটে। সন্তানরা নির্দিষ্ট একটা বয়সের পর মাকে আর সময় দেয় না, যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। কারোর মা চিরকাল বেঁচে থাকে না, তাই পরে আফসোস করার চেয়ে শত ব্যস্ততার মাঝে হলেও মাকে সময় দাও। কারণ যার মা নেই সেই বোঝে মা কি ছিল। সৌমেশবাবুর একমাত্র ছেলে সায়ন বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বাড়ি ফিরল। কর্মসূত্রে দেশের বাইরে যেতে হবে ওকে। বাবাকে কোথায় রেখে যাবে, সেই ভাবনায় শেষমেশ এই সিদ্ধান্ত। সৌমেশবাবুও সায় দিলেন। ছেলেকে ছেড়ে কোনোদিনও থাকেননি তিনি, তবু মনের কথা বুকেই রইল। রীতা চলে যাওয়ার পর সায়নী তার একমাত্র সঙ্গী ছিল। ছোট থেকে ছেলেকে আগলে রেখেছেন। পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলা সবকিছুতেই বাবার যত্ন আর ভালোবাসার কমতি ছিল না। আজ সেই ছেলেই তাকে রেখে চলে গেল বহু দূর। বিদেশ যাওয়ার আগে সায়ন বলেছিল, বাবা রোজ রোজ ফোন করা মুশকিল হবে, তোমার যা দরকার অনিশকে বলো, প্রতি মাসে ওর কাছে তোমার খরচ পাঠিয়ে দেব। অনিশ সায়নের ছোটবেলার বন্ধু, স্কুল কলেজও একসাথে। সৌমেশবাবু মুচকি হেসে ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিলেন, কিছু বলেননি। জানালার পাশে বসে গাছের ডালে একটি পাখির বাসার দিকে তাকিয়েছিলেন। মা পাখিটা কি যত্নে তার ছানাগুলোকে আগলে রেখেছে। ভাবলেন একদিন ছানাগুলো বড় হয়ে উড়ে যাবে, যেমন উড়ে গেল সায়ন। তারপর থেকে প্রতি মাসে ঠিক সময়ে অনিশ এসে খোঁজ নিত, প্রয়োজন অপ্রয়োজন সব দেখত, কিন্তু সায়নের কোনো খবর আসেনি, একটা ফোনও না। বৃদ্ধাশ্রমের অন্যান্যরা বলা বলি করত, একটা ফোনও করবে না ছেলে। সৌমেশবাবু মুচকি হেসে এড়িয়ে যেতেন। অভিমানের পাহাড় বুকের মধ্যে চেপে রেখেছিলেন। বছর ঘুরতে না ঘুরতেই সৌমেশবাবু চলে গেলেন। সায়ন আসতে পারল না। বৃদ্ধাশ্রমের সবাই বলল, একটিবারের জন্য আসতে পারল না। বাবার শেষকৃত্য, এটাই তো শেষ দেখা হওয়ার সুযোগ ছিল। সব দায়িত্ব পালন করলো অনিশ। সৌমেশবাবুর নামে জমা কিছু টাকা রিফান্ড নিতে বলেছিল হোমের কর্মীরা, কিন্তু অনিশ রাজি হননি। বলেছিল টাকাগুলো হোমের কাজে লাগান। শেষ সময়ে সৌমেশবাবুর কিছু জিনিস দেওয়া হলো অনিশের হাতে। একটি পুরনো ডায়েরি, পাতাগুলো উল্টাতে উল্টাতে একটি চিঠি নজরে এলো। সায়নের উদ্দেশ্যে লেখা সৌমেশবাবুর শেষ বার্তা। ছোটবেলায় তুই আর আমি লুকোচুরি খেলতাম, মনে আছে খোকা? আমি জানতাম তুই কোথায় লুকিয়ে থাকিস, তবু না জানার ভান করতাম তোর খুশির জন্য। আজও তুই ভাবছিস আমি কিছু বুঝিনি। জানিস, এবারও আমি তোর খেলার নিয়মটা ভাঙিনি। যেখানে আছিস ভালো থাকিস, তোর বাবা। চিঠিটা পড়ে অনিশের চোখ ঝাপসা হয়ে গেল। সায়নের গল্পটা সেই জানে। কয়েক মাস হলো ব্রেন টিউমার ধরা পড়েছে। সদ্য মা হারানো বাবাকে এই শোক দেওয়ার সাহস সায়নের ছিল না, তাই এই ব্যবস্থা। বাবাকে নিরাপদ আশ্রয়ে রেখে নিজে অজানা দেশে হারিয়ে যাওয়া। সৌমেশবাবু জানতেন তার ছেলে আর কখনো ফিরে আসবে না, তবু শেষ মুহূর্ত পর্যন্ত লুকোচুরির খেলাটা ভেঙে দেননি। অনিশের চোখে জল জমে যায়। বাবারা আসলে কখনো হেরে যেতে জানেন না, হার মেনে জিতে যান সন্তানের জন্য।